আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশে ভর্তি হয়েছো তোমাদের অবশ্যই একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়টি আমরা পড়তে যাচ্ছি তা হচ্ছে সনেট 73 রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। এই যে শেক্সপিয়ার এমন একজন রাইটার, এমন একজন ব্যক্তি, তুমি যেহেতু ইংরেজি ডিপার্টমেন্টে এসেই গেছো, শেক্সপিয়ারকে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবে না। তোমার লাইফে যতদিন তুমি যে কয়টা ভাইভা পরীক্ষায় অ্যাটেন্ড করবে, অংশগ্রহণ করবে বা উপস্থিত হবে, শেক্সপিয়ারকে জেনেই তোমাকে ওখানে উপস্থিত হতে হবে। সুতরাং আমরা এমনিতেই জানি কোন একটা কবিতাকে খুব ভালোভাবে বোঝার জন্য আমরা জানি যে সনেট হচ্ছে একটি 14 লাইনের একটি কবিতা। প্রথম 8 লাইন, পরের হচ্ছে 6 লাইন। এই দুই ভাগে ভাগ করে মূলত এখানে এক টানাই মূলত 14টা লাইন লেখা হয়, কিন্তু চারটা 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 এবং দুইটা এইভাবে 8 লাইন এবং হচ্ছে 6 লাইন অক্টাভ ষষ্টাভ দুই ভাগে ভাগ করে তারপরে হচ্ছে লেখা হয়। আমরা যদি কোনো একটা কবিতাকে খুব ভালোভাবে অনুধাবন করতে চাই, নিজে থেকে বুঝতে চাই, তাহলে অবশ্যই কবির জীবন, কবির লেখার ধরন সম্পর্কে যদি আমরা ভালোভাবে ইনফরমেশন নিতে পারি, তাহলে কবিতাটা ভালো করে বুঝতে পারবো। আমরা তাহলে প্রথম ক্লাসে তাই করার চেষ্টা করব। আমরা প্রথমেই চেষ্টা করব উইলিয়াম শেক্সপিয়ারের, যে উনি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তোমরা সবাই ওনাকে চেনো। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আমরা কিছু জানার জন্য আজকে চেষ্টা করব, কিছু ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করব। আচ্ছা, এখন বার্থ অ্যান্ড ডেট আমরা আমরা দেখেছি উইলিয়াম শেক্সপিয়ার বোর্ন এপ্রিল 23, 1564। এখন থেকে প্রায় 450 আগে উনি হচ্ছে জন্মগ্রহণ করেছিলেন স্টেটফোর্ড আপন অ্যাভন। স্টেটফোর্ড আপন অ্যাভন এটা কিন্তু একটা নাম, দুইটা নাম না, কিন্তু ইংল্যান্ডের স্টেটফোর্ড আপন অ্যাভনে। ডাইড এপ্রিল 23। দেখো, সেম ডেট জন্ম এবং মৃত্যুর ডেটটা কিন্তু সেম, শুধু সালটা আলাদা। এখানে কিন্তু আবার 1616 সালে, একদম সহজ, 1616। কত বছর বয়স হলো? 52 বছর বয়সে উনি ইহলোক ত্যাগ করলেন। খুবই কম বয়সে উনি ইহলোক ত্যাগ করেছেন। আচ্ছা, যাই হোক, ফ্যামিলি: সন অফ জন শেক্সপিয়ার, এ গ্লোব মেকার, অ্যান্ড ম্যারি আর্ডেন ম্যারিড অ্যানি হাথওয়ে অ্যাট এজ অফ 18। আচ্ছা দেখো, তার মায়ের নাম কি ছিল? ম্যারি। আচ্ছা যাই হোক, সন অফ জন শেক্সপিয়ার, আচ্ছা, অ্যান্ড ম্যারি আর্ডেন। জন শেক্সপিয়ার ম্যারি আর্ডেনের হচ্ছে পুত্র। আচ্ছা, ম্যারিড, বিয়ে করেছিলেন কাকে? অ্যানি হ্যাথওয়েকে। অ্যানি হ্যাথওয়ে অ্যাট দ্য এজ অফ 18, 18 বছর বয়সে তিনি বিয়ে করেন। হ্যাড 3 চিলড্রেন, তিনজন চিলড্রেন ছিলেন। এদের মধ্যে হচ্ছে সোসানা, টুইন্স। আচ্ছা, এখানে দুজনে হ্যামনেট অ্যান্ড জুডিথ। এটা কিন্তু টুইন্স মানে তার যমজ কিন্তু ছিল। এই যে হ্যামনেট এবং জুডিথ, এরা কিন্তু একত্রে জন্মগ্রহণ করেছিলেন, এই তিনজন পুত্র। কেরিয়ারের কথা যদি বলি, উনি ওনার কেরিয়ার জীবনটা যদি বলি, আচ্ছা, বাই দ্য এন্ড অফ 1519 হি ওয়াজ ইন লন্ডন ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাক্টর। একজন অভিনেতা হিসেবে কাজ করা শুরু করেন। এই যে অভিনেতা হিসেবে যে কাজ করা শুরু করেন এবং এরপরে কিন্তু সে অভিনয়ের পাশাপাশি ওই যে অভিনয় যে করতে হয় নাটক, এই নাটক লেখাও কিন্তু শুরু করেন নাট্যকার হিসেবে। হি বিকেম পার্ট দেখো, পার্ট ওনার অফ দ্য অ্যাক্টিং কোম্পানি লর্ড চেম্বারলেন ম্যান। যে এই যে লর্ড চেম্বারলেন ম্যান, এই যে একটা হচ্ছে অ্যাক্টিং কোম্পানি যে আছে, এখন তো হচ্ছে সিনেমার কোম্পানি হয়, ফিল্ম ইন্ডাস্ট্রি হয়, কিন্তু তখন তার ফিল্ম ছিল না, তখন কিন্তু নাটকের ইন্ডাস্ট্রি ছিল, মানে নাটকের কোম্পানি ছিল। সেই কোম্পানির মালিক হলেন হুইজ পারফর্ম হিজ প্লেস, যেখানে তার প্লেগুলোকে পারফর্ম করা হতো। শেক্সপিয়ারের ওয়ার্কের কথা যদি বলি, শেক্সপিয়ারের কাজগুলোর কথা যদি বলি, তাহলে এইটা আমরা এই পাশ থেকে দেখব, এতে আমাদের সুবিধার জন্য। আমরা শেক্সপিয়ারের নাটকের কথা যদি বলি, ওনার কিন্তু 37 নাটক রয়েছে। এবং এইখানে যদি আমরা এই যে সনেটটা যদি আমরা একটু দেখে আসি, দেখো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সনেট নাম্বার কত? 73। উনি কিন্তু টোটাল 154 সনেটস লিখেছেন। 154 সনেট লিখেছেন। এখানে আরেকটা ইন্টারেস্টিং কথা রয়েছে, ইন্টারেস্টিং বিষয় রয়েছে। এই যে এখানে যে কবিতাটা আমরা পড়বো, এই কবিতার যে বিষয়বস্তু, এই কবিতার যে একজন পার্সন রয়েছে, যাকে প্রশংসা করে লেখা হয়েছে, যার জন্য লেখা হয়েছে, যাকে এই কবিতার মধ্যে নাম রয়েছে, যার নাম নেই অবশ্যই, এটা কিন্তু অজানা একজন ব্যক্তিকে, কে এটা নির্দিষ্ট করে বলা যায় না। শুধু ওনার জন্যই 126টা সনেট লিখেছেন, শুধু একজন বালককে নিয়ে, একজন সুদর্শন সুন্দর বালককে নিয়ে। এই বিষয়ে আমরা ইনফরমেশন অবশ্যই জানবো। এর পূর্বে আমরা হচ্ছে
কবির যে বিষয়টা দেখি ট্র্যাজেডি, এই যে এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11টা হচ্ছে ট্র্যাজেডি। এদের মধ্যে হচ্ছে দেখো সবচেয়ে পরিচিত আমাদের যেটা হ্যামলেট, জুলিয়াস সিজার, কিং লিয়ার, ম্যাকবেথ, ওথেলো, রোমিও অ্যান্ড জুলিয়েট, এ তো সবাই নাম জানো। এই কয়েকটা হচ্ছে আমাদের পরিচিত নাম। আচ্ছা, কমেডিসের কথা যদি অল ওয়েল দ্যাট ইনস ওয়েল, অ্যাজ ইউ লাইক ইট, কমেডি অফ এরর্স, এরপর হচ্ছে যে দ্য মার্চেন্ট অফ ভ্যানিস, এই যে এগুলো হচ্ছে বহুল পরিচিত এবং সবচেয়ে বেশি হচ্ছে মানে পরিচিত নাম। এখানে কয়টা রয়েছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে কিন্তু 12টা রয়েছে। আর আমরা দেখি যে ট্র্যাজেডি রয়েছে 11টা, তাহলে কয়টা হইলো এখানে, এখানে হচ্ছে 23টা হইলো। এরপর হচ্ছে হিস্ট্রির কথা লিখি, হিস্ট্রিক্যাল ড্রামাও লিখেছেন 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা 10টা, তাহলে কয়টা হইলো ইন টোটাল, কিন্তু হইলো 11 12 আর হচ্ছে 10, এই হলো টোটাল 33। এর সাথে হচ্ছে রোমান্স লিখেছেন কয়টা, 4টা, এই হলো টোটাল 37। এই 37টা হচ্ছে ওনার লেখা। এখন আমরা যে বিষয়টা আজকে পড়তে যাব সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা সনেট। এখন এই ইনফরমেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই সনেটটার জন্য, ইনফরমেশনটা আমরা জেনে নেব। এই যে সনেটটা উইলিয়াম শেক্সপিয়ার রোড 154 সনেটস, 154টা সনেট লিখেছেন, অনেকগুলো সনেট লিখেছেন। অ্যান্ড সিগনিফিকেন্টলি পোর্শন অফ দ্যাম, দ্য ফার্স্ট 126 sonnets are addressed to or about a mysterious young man, একজন মিস্টেরিয়াস। এখন এটা কিন্তু রহস্যজনক একজন ইয়ং বালকের কথা লিখেছেন। এই লোকটা কে, এই ছেলেটা কে, নোবডি নোস ইট, কেউ এটা জানে না। এখন অফেন রেফার টু দ্য ফেয়ার ইউথ, মাঝে মাঝে কিন্তু এই মানে সুদর্শন যুবকের কথা ওনার হচ্ছে প্রত্যেকটা 1 থেকে 126 পর্যন্ত যে সনেট রয়েছে, প্রত্যেকটি সনেটেই এই সুদর্শন বালকের কে নিয়ে একটা বা দুইটা বা পুরো সনেটটাই লেখা হয়েছে। আশা করি তোমরা এই বিষয়টা কিছুটা বুঝতে পেরেছো। আচ্ছা, হেয়ার ইজ হাউ দে ব্রেক ডাউন। আচ্ছা দেখি, সনেট 1 থেকে 26 পর্যন্তের তথ্যটা যদি আমরা একটু দেখি, these are generally believed to be about or addressed to the fair youth, a handsome and noble young man whom Shakespeare deeply admires, possibly romantically, emotionally, intellectually, and all three, অথবা যে কোনোটাই। এই যে এইখানে যে দেখতে পেলাম, আমরা যদি আরেকটা বিষয় দেখি, শেক্সপিয়ারের সময় যে লেখাগুলো ছিল, এই লেখার একটা কমন বৈশিষ্ট্য ছিল, ওই সময়ের লেখা সব মানে অবশ্যই রয়্যাল ক্যারেক্টার নিয়েই লিখতে হবে, এইটা কিন্তু বাধ্যবাধকতা ছিল একটা সময়। পরবর্তীতে এসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কলরিজ, এই দুইজন কবি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কলরিজ, এই দুইজনে মিলে কিন্তু এই ধারাটা, এই নিয়মটা পরিবর্তন করে, যে সবসময় রয়্যাল ক্যারেক্টার হতে হবে, রাজা, রাজার ছেলে, রাজার ওয়াইফ, এগুলো হইতে হবে। এগুলোর বাইরে এসে ওনারা কিন্তু লেখা শুরু করেছিল, তখন থেকে কিন্তু রোমান্টিক লেখা শুরু হইলো, ওই যুগটাই রোমান্টিক যুগ। তাহলে ধরে নেওয়া হয় এও কোনো রোমান্টিক, এই হচ্ছে কোনো রয়্যাল পরিবারের কেউ ছিল। এই যে এইখানে যে ধরে নেওয়া হয়, স্কলার্স ডিবেট হিজ আইডেন্টিটি বাট পসিবলি ক্যান্ডিডেটস ইনক্লুড, অনেক স্কলার, অনেক পণ্ডিত কিন্তু এই বিষয়ে অনেক কথোপকথন করেছেন, অনেক আলোচনা করেছেন, কিন্তু কেউ একদম শতভাগ নিষেধ হতে পারেনি যে এই ছেলেটাই সেই ছেলেটা, বা কোন ছেলেটাকে, কোন রাজার ছেলেকে বা কাকে তিনি নির্দিষ্ট করে বলেছিলেন। তবে কেউ কেউ মতামত দিয়েছেন, হেনরি, এই যে হেনরির কথা বলে দিয়েছেন, দ্য থার্ড আর্ল অফ সাউদাম্পটন, হেনরির কথা বলেছেন কেউ, অথবা উইলিয়াম হারবার্ট, দ্য থার্ড আর্ল অফ পেমব্রোক। আচ্ছা, সনেট এখন আমরা তো দেখলাম যে 1 থেকে 126 পর্যন্ত এই ফেয়ার ইউথ সুদর্শন একটা বালককে নিয়ে লিখেছেন। এখন 127 থেকে 52 পর্যন্ত, এরপরে দুইটা অন্য টাইপের এই ছিল, এটা সনেটের বাইরে ছিল কবিতাগুলো, অন্য বিষয়টি নিয়েছিল। দিস ফোকাস অন দ্য ডার্ক লেডি, একটা কালো মহিলাকে নিয়ে লিখেছিলেন, একজন কৃষ্ণাঙ্গ মহিলাকে নিয়ে লিখেছিলেন উনি। এরপর হচ্ছে সনেট 53 এবং 54, দিস আর অ্যালিগোরিক্যাল অ্যান্ড মেথোলজিক্যাল লাইক রিটেন অ্যাজ লিটারেচার এক্সারসাইজেস। ওইসে দেখি আমরা এই বিষয়টা হয়তো অনুধাবন করতে পেরেছি, বুঝতে পেরেছি। এখন যে বিষয়টা আমরা দেখব, এই যে 1 থেকে 26 পর্যন্ত, 1 থেকে 126 পর্যন্ত যে সনেট, এই সনেটটা কিন্তু একজন সুদর্শন বালককে নিয়ে লেখা হয়েছে। এইটা কিন্তু সেই বালকটাই তা কিন্তু না, এটা হচ্ছে তোমাদেরকে
একটা সুদর্শন বালকের ইমাজিনেশন করার জন্য আমি এখানে তুলে ধরেছি। এটা হয়তো ভিজুয়ালাইজেশনের জন্য আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। একজন সুদর্শন বালককে নিয়ে লিখেছেন কত 126টি, প্রথম 126টি সনেট। আর পরবর্তী সনেটগুলো লিখেছেন একজন ডার্ক লেডিকে নিয়ে বা একটা কৃষ্ণাঙ্গ মহিলাকে নিয়ে লিখেছেন। এখন এইখানে আমরা তো ব্যাপারটা বুঝতে পেরেছি যে উইলিয়াম শেক্সপিয়ার রোট হিজ সনেট অ্যাজ পার্ট অফ হিজ সিকোয়েন্স অফ 154 সনেটস ফার্স্ট পাবলিশড ইন, এই যে 154টা সনেটের একটা পাবলিকেশন কিন্তু প্রকাশ করেন ইনি 1600 কত সালে 9 সালে। তাহলে কিন্তু আমরা কিন্তু দেখেছি 1616 সালে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন, মৃত্যুর মাত্র 7 বছর পূর্বে। দ্য সনেট অফ এন এক্সপ্লোর থিম অফ লাভ। এই সনেটের মধ্যে কি কি বিষয় আছে? লাভ, বিউটি, টাইম অ্যান্ড মোর্টালিটি। আচ্ছা, এখন এই যে সনেট 17টা কি নিয়ে লেখছে এইটা আমরা একটু দেখে যাব। আশা করি তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকবে। সনেট 70 ইজ ওয়ান অফ দ্য ফেয়ার ইউথ সনেট। এইটাও কিন্তু যে সে ফেয়ার ইউথের সনেট 126টা সনেটের মধ্যে পড়ছে। ইন হুইচ শেক্সপিয়ার অ্যাড্রেস এ ইয়ং ম্যান, একজন ইয়ং ম্যানের কথা সেখানে কিন্তু তুলে ধরেছেন। মেডিটেট অন দ্য পাসেজ অফ টাইম, এখানে কিন্তু সে চিন্তা করছেন যে সময় তো পার হয়ে যাচ্ছে খুব দ্রুত। অ্যান্ড ইনএভিটেবলি অফ এজিং অ্যান্ড ডেথ, এবং এই যে মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, এটা কিন্তু তিনি অনুভব করতে পারছেন। কে? এটা কিন্তু শেক্সপিয়ার নিজে, কবি নিজে অনুভব করতে পারছেন যে বয়স বেড়ে যাচ্ছে। রিটেন ডিউরিং দ্য লেট 16 অ্যান্ড দ্য আর্লি 17th সেঞ্চুরি। আচ্ছা, এইখানে সেঞ্চুরির বিষয়ে তোমাদের একটা ধারণা আমি দিয়ে রাখি। 16 সেঞ্চুরি, তোমাকে যদি একটু সময় দেয় 16 সেঞ্চুরি বলতে কত সাল থেকে কত সাল পর্যন্ত তুমি গেস করবে? 16 সেঞ্চুরি হচ্ছে এই যে দেখো 1500 থেকে 1599, এটাই হচ্ছে 16 সেঞ্চুরি। 17 তাহলে কি হবে? 1600 থেকে 1699, এটা হবে 17 সেঞ্চুরি। ব্যাপারটা বুঝতে পেরেছো যে সে কোন সেঞ্চুরি ছিলেন? আচ্ছা, এরপর হচ্ছে পারপাস অফ দ্য পোয়েম। এই কবিতার উদ্দেশ্যটা কি? দ্য মেইন পারপাস অফ সনেট 73 ইজ টু রিফ্লেক্ট অন এইজিং, এই যে বয়স বেড়ে যাওয়াটা, এটার প্রতিফলন ঘটানো, এটা হচ্ছে মূল পারপাস। মোরালিটি, এই যে নৈতিকতা, অ্যান্ড দ্য ডিপেন্ডিং অফ লাভ ইন দ্য ফেজ অফ লস। আচ্ছা দেখো, ওই যে ভালোবাসার যে ফেজগুলো রয়েছে তাদের উপর ডিপেন্ড করা, এটা মানে এটা হচ্ছে একটা থিম। শেক্সপিয়ার ইউজেস 3 সেন্ট্রাল ম্যাটাফোর, এখানে কিন্তু ম্যাটাফোর ব্যবহার করেছেন উনি। কি? অটাম সিজনের ম্যাটাফোর ব্যবহার করেছেন, টুয়াইলাইট এর ম্যাটাফোর ব্যবহার করেছেন, ডাইং ডেজ এর ম্যাটাফোর ব্যবহার করেছেন। এইখানে আমরা কিন্তু দেখতে পারলাম এই বিষয়গুলো। এখন আমরা হচ্ছে মূল কবিতার মধ্যে সরাসরি দেখার চেষ্টা করব। আচ্ছা, এইখানে আরেকটু বিষয় আমরা জেনে নিই যাতে আমাদের পরবর্তী কবিতাটা বুঝতে আমাদের সুবিধা হয়। দ্য স্পিকার কম্পেয়ার্স হিমসেলফ টু লেট অটাম। লেট অটাম, একদম অটাম শেষ হয়ে গেছে, শরৎকাল এসে গেছে। এই সময়টা শরৎকালে কি হয় অ্যাকচুয়ালি? শরৎকালে কিন্তু সকল পাতাগুলো ঝরে যায়, একদম পুরো প্রকৃতি শূন্য হয়ে যায়, বের হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, জরা জীর্ণ হয়ে যায়। হ্যাঁ, মোস্ট লিভস হ্যাভ ফলেন। দিস সিম্বলাইজেস ওল্ড এজ অ্যান্ড দ্য নিয়ারিং অফ উইন্টার। উইন্টার মানে ডেথ, উইন্টার মানে মৃত্যু, উইন্টার মানে দুর্দিন। আমাদের দেশে না, এটা কিন্তু ইংল্যান্ডে। টুয়াইলাইট, আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড। আচ্ছা 5 থেকে 8 পর্যন্ত। হি কম্পেয়ার্স হিজ লাইফ টু দ্য ফেডিং লাইট অফ ইভিনিং। বিকেলবেলায় যে লাইটটা ধীরে 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 দেখো অন্ধকারের শূন্যতার দিকে যায়, এর মানে হচ্ছে ইয়াং বয়স থেকে শুরু শুরু করে ধীরে ধীরে মানুষ কিন্তু ওই মানে বৃদ্ধ বয়সের দিকে যাবে, সেটা নির্দেশ করছে। এরপরে হচ্ছে 9 থেকে 12, হিজ ভাইটালিটি ইজ কম্পেয়ার টু দ্য লাস্ট গ্লোয়িং এম্বার অফ দ্য ফায়ার। একটা ফায়ারের সাথে তাকে তুলনা করেছে। আমরা লাস্ট যে কাপলেট রয়েছে, এই যে কবিতার যে বিষয়টা রয়েছে এটা আমরা ভালো করে বুঝবো। ইন দ্য ফাইনাল কাপলেট শেক্সপিয়ার মেক্স দ্য পার্সোনাল রিফ্লেকশন ইউনিভার্সাল অ্যান্ড দ্য, দেখে শেক্সপিয়ার কি করলো? দ্য অ্যাওয়ারনেস অন টাইমস ব্রেভিটি মেক্স লাভ মোর ইন্টেন্স। এই যে অ্যান্ড প্রেশাস। আচ্ছা দেখো যে সময় যে কম, এই কম সময়ের জন্যই কিন্তু ভালোবাসাটা এতটা গভীর হয়, ভালোবাসাটা এত দামি হয়। এখন যদি তোমাকে 1000 বছর সময় দেওয়া হয়, তাহলে তোমার যে অনুভূতি, আবেগ কারোর প্রতি, সেটা কিন্তু এইভাবে থাকবে না, এরকম থাকবে না। তোমার লাইফটা অল্প, এর জন্য কিন্তু তোমার মনে হবে যে অল্প জীবনে, ছোট্ট একটা জীবনে আর কতদিন বাঁচবো, এই সময়টুকু ভালোভাবে কাটিয়ে যায়। এই যে আমাদের যে কবিতাটি রয়েছে, এই কবিতাটা ভালোভাবে পড়ার আগে আমাদের আরেকটা বিষয় কিন্তু বুঝতে হবে, সেটা হচ্ছে কবিতার স্ট্রাকচার। এই কবিতার স্ট্রাকচার কিন্তু রিডিং স্কিল থেকে প্রশ্ন আসে। রিডিং স্কিলে তোমাদের এটা মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে। আবার একই সাথে
এখানেও কিন্তু প্রশ্নের যদি ক্রিটিক্যাল অ্যাক্সেশনে রিডিং স্কিলের মতোই এখানে কিন্তু আমাদের স্ট্রাকচারাল বিষয় নিয়ে প্রশ্নের মধ্যে উত্তর করতে হয়। পরবর্তী যে ক্লাসটি সেই ক্লাসটিতে স্ট্রাকচারাল বিষয় নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করবো। আশা করি তোমরা সবাই ক্লাসটিতে অংশগ্রহণ করবে, একই সাথে তোমার বন্ধুদের ও লঙ্গলের সাথে সম্পৃক্ত করবে। ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য।